কংগ্রেস আপনারা তরুণদের কাছে শুনলেন, আপনারা জানেন যে আমাদের এই লড়াই সংগ্রাম আন্দোলন সংগঠনের মাঝখানে বিশেষ বিশেষ কতগুলো দিন যা আমরা জেলা স্তরে এবং নিচের স্তরেও কমরেডরা পালন করি। তার মধ্যে নভেম্বর বিপ্লবের ১০৭তম বার্ষিকী, সেটা গত ৭ই নভেম্বর তা আমরা পালন করেছি। ৭ থেকে ১৭ই নভেম্বর আমাদের ক্যালেন্ডার অনুযায়ী দুনিয়া কাঁপানো ১০ দিন। এই ১০ দিনকে মাথায় রেখে আমাদের পত্রিকা বিক্রি, বিভিন্ন বইয়ের স্টল, কোথাও কোথাও রক্তদান শিবির, কোথাও কোথাও ছোট আলোচনা সভা, এসব আমাদের চলছে। আমরা চেষ্টা করেছিলাম, আমাদের এই বছরটা কনফারেন্সের বছর, তার ফলে সব জায়গায় এই মুহূর্তে আমরা এরিয়া কনফারেন্সের কাজে মূলত আছি। কমরেডদের ব্যস্ততাও রয়েছে, কিন্তু তার মধ্যে ৭ থেকে ১৭-র মধ্যে কোনো একটা দিন আমরা আজকের এই আলোচনা সভাটা করব। আমরা ঠিক করেছিলাম, আমাদের গণশক্তির প্রাক্তন সম্পাদক, বর্তমানে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা, আমাদের রাজ্য কমিটির সদস্য কমরেড দেবাশিস চক্রবর্তী, তাকে দিয়ে এই আলোচনা সভাটা আমরা একটু করতে চেয়েছিলাম। তিনি ইনসিডেন্টালি ১৩ তারিখ পর্যন্ত বিভিন্ন কাজে দিল্লিতে ছিলেন। তার ফলে আমরা তারপরে ফিরে এসেও কিছু কাজ থাকে এখানকার, সেসব অ্যাকোমোডেট করে 18 তারিখ 17 ঠিক পরের দিন, তাতেও যদি আলোচনা সভাটা আমরা ভালো করে করতে পারি সেটা আমরা চেয়েছিলাম। তো উনি সময় দিয়েছেন। আজকের যে আলোচনার বিষয় রাখা হয়েছে আপনারা দেখেছেন, নভেম্বর বিপ্লবকে কেন্দ্র করে অনেকগুলো রকমের আলোচনা, শিক্ষামূলক বিষয় আমাদের সামনে আছে। নভেম্বর বিপ্লব সংগঠিত হওয়ার পিছনে যে মতাদর্শগত উদ্ভাবন, সেখান থেকেই শুরু। নভেম্বর বিপ্লবের প্রস্তুতি, সেটাই ইটসেলফ একটা শিক্ষণীয় ব্যাপার। নভেম্বর বিপ্লবের দিনগুলির ঘটনাবলী, নভেম্বর বিপ্লবের পরবর্তীকালে তার প্রভাব সেই দেশে এবং আন্তর্জাতিকভাবে আমাদের দেশেও, উন্নয়নশীল দেশে, এগুলো এই সংক্রান্ত বিষয়ে আলোচনার টপিকস অতীতেও হয়েছে এবং স্বাভাবিক। নভেম্বর বিপ্লবের প্রভাব বা তাৎপর্য বা প্রাসঙ্গিকতা এ বিষয় তো আমাদের আছেই, কিন্তু আমরা আজকের আলোচনা সভাতে বক্তার সাথেও একটু আমরা আলোচনা করেছিলাম। আমাদের বর্তমান সময়ের যে কমরেডরা, বিশেষ করে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক ক্ষেত্রে তার প্রভাব আমাদের দেশে বা উন্নয়নশীল দেশগুলোতে, সেই সাম্প্রতিক ঘটনাবলীর যে গতিপথ, এই গতিপথ সংক্রান্ত ব্যাপারে পার্টির ভাবনা চিন্তার অভিমুখটা কি। নিশ্চিতভাবেই এই মতাদর্শগত যে সংগ্রাম, মানুষের দ্বারা মানুষের শোষণ মুক্তি ঘটাবার জন্য সমাজতান্ত্রিক বিপ্লবের কথাকে যেভাবে আমরা সংজ্ঞায়িত করেছি, আজকেও সে লড়াই তো শেষ হয়নি। নভেম্বর বিপ্লবের মধ্য দিয়ে যে রাষ্ট্রের উদ্ভব হয়েছিল, সমাজতান্ত্রিক রাষ্ট্র, তার সমাজতন্ত্রের পথ চলা, তাও ইতিমধ্যে বেশ কিছুদিন হলো বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। কিন্তু সেই বিপর্যয়ের পরেও সারা পৃথিবীতে সমাজতন্ত্রের পথে চলার মতাদর্শ তা পরাভূত হয়েছে, তা পরাজিত হয়েছে, এ কথা ঘটনাবলীও প্রমাণ করেনি। যৌক্তিক বা বৌদ্ধিক আলোচনার মধ্যেও এটাকে পুঁজিবাদীরা, তাদের দার্শনিকরা প্রমাণ করতে পারেনি যে সমাজতান্ত্রিক মতাদর্শের যেসব কথা বলা হয়েছিল এসব হচ্ছে কাল্পনিক, এসব হচ্ছে ইতিহাসের ভ্রান্তি, কখনো একটা ঘটনাক্রমে ঘটে গেছিল, এসব হবার নয়, এ কথা তারা প্রমাণ করতে পারেনি। বরঞ্চ আজ প্রতিটি পরিবর্তিত সময়ের উপাদানের সাথে প্রাসঙ্গিকতা বজায় রেখে নভেম্বর বিপ্লবের মর্মবস্তু, তাৎপর্য, বর্তমান সময় তার শিক্ষা, এগুলো ক্রমাগত আমাদের আলোড়িত করেছে। আমাদের নিজেদের মধ্যে নূতনতর চর্চা, সেগুলো জারি রাখতে হয়েছে। আমরা আজকের আলোচনাটা মূলত কনসেন্ট্রেট করতে চাই। নভেম্বর বিপ্লবের তাৎপর্যের প্রশ্নের রেফারেন্স তো নিশ্চয়ই আসবে, কিন্তু তার থেকেও অনেক বড় যে আজকের আন্তর্জাতিক ক্ষেত্রে, আজকের বিভিন্ন যে ক্ষেত্রগুলো আছে, এক একটা ক্ষেত্রের ঘটনাবলীর মধ্যেও কিছু পার্থক্য আছে, কিন্তু তার মধ্যে যোগসূত্রও আছে।
সেই সমসাময়িক বিশ্ব, বর্তমান বিশ্ব, এই বিশ্বের ঘটনাবলীর মূল মূল অভিমুখগুলোকে আমরা আজকের আলোচনায় একটু বেশি শুনতে চাই। আমাদের বক্তা সেভাবেই তার প্রস্তুতির ক্ষেত্রেও এটাই তার পক্ষে প্রেফারেবল মনে হয়েছে। তিনি তার পূর্ণাঙ্গ বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্য আজকে দীর্ঘায়িত করছি না। এমনিতে একটু শীত পড়তে শুরু করেছে, কমরেডরা সঠিক সময় এসছেন। যারা এসছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। এখন আমরা আলোচনার কাজটা শুরু করব। আমাদের আজকের বিষয়ের উপর বক্তা কমরেড দেবাশিস চক্রবর্তী। উনি বসেই বলছেন, আপনারা যদি নোট করতে চান নোট করবেন। দু একটা প্রশ্ন যদি থাকে লিখিতভাবে একটু পাঠিয়ে দেবেন। দু একটা প্রশ্নের উত্তরও যদি ক্ল্যারিফাই করতে পারেন তার অবকাশ আমরা রাখবো। আমাকে অনেকটা খালি বলতে হবে, তাহলে কিন্তু সাধারণভাবে আমরা যে আলোচনা করে থাকি তার থেকে একটু অন্যভাবেও হয়তো বলব। যে এমনিতে আমরা সবাই জানি যে দুনিয়া কাঁপানো 10 দিন, এইমাত্র কল্লোল বলল ঠিকই যে দুনিয়া কাঁপানো, কিন্তু 10 দিনে নভেম্বর বিপ্লব হয়নি। বহু উত্থান পতন, অগ্রগতি, পিছিয়ে আসা, এসবের পরে শ্রমিক বিপ্লব সফল হয়। এর একটা বড় বিষয় ছিল বিপ্লবী মতাদর্শকে প্রতিষ্ঠা করা। 19বিংশ শতাব্দীর শেষ দিক থেকে ইউরোপের দেশগুলোতে শিল্প বাড়ে, শিল্প শ্রমিকের সংখ্যা বাড়ে এবং শ্রমিকদের রাজনৈতিক তৎপরতাও বাড়ে। ফলে সমাজতান্ত্রিক আন্দোলন বিভিন্ন ধারার, বিভিন্ন অভিমুখের, সেগুলো শক্তিশালী হতে থাকে। আমি তার বিশদ বিবরণে যাব না। 1889 সালে দ্বিতীয় আন্তর্জাতিক তৈরি হয়। প্যারিসে তার প্রথম কংগ্রেসও হয়। এই কংগ্রেসে 20টা শ্রমিক দল উপস্থিত ছিল, পরে বেড়েও ছিল খানিকটা। কেউ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, কারোর নাম ওয়ার্কার্স পার্টি, কারোর নাম লেবার পার্টি। দ্বিতীয় আন্তর্জাতিকের নেতাদের মধ্যে কাউৎস্কি, প্লেখানভ, এডওয়ার্ড বার্নস্টাইনের মতো একেবারে বড় মাপের মার্ক্সবাদী নেতারাও ছিল। যদিও দ্বিতীয় আন্তর্জাতিকের নানা রকমের ধারা ছিল, সবটাই মার্ক্সবাদী ধারা নয়। ক্রমে দেখা যায়, যেখান থেকে আমরা আমাদের আলোচনা শুরু করছি, যে ক্রমে দেখা যায় যে দ্বিতীয় আন্তর্জাতিকের মধ্যে অন্তর্ভুক্ত দলগুলোর তাদের একটা সুবিধাবাদের ধারা শক্তিশালী হচ্ছে। কেন হচ্ছিল? তার একটা কারণ সার্বজনীন ভোটাধিকার। সার্বজনীন ভোটাধিকার চালু হওয়ার পরে এই পার্টিগুলোর নেতাদের অনেকেই মনে করতে শুরু করেছিলেন যে এই পথে পুঁজিবাদের অবসান সম্ভব। সংসদীয় পথের যে মোহ তা ক্রমশ বাড়তে থাকে, শুধু বাড়তে থাকে না, প্রায়োরিটি পেতে থাকে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস। জার্মানিতে বলুন, ফ্রান্সে বলুন, সেখানে সোশ্যাল ডেমোক্র্যাটরা কিন্তু ভোটে দাঁড়ালে ভালোই ভোট পেতেন। আমি একটা হিসেবে দেখলাম যে দ্বিতীয় আন্তর্জাতিকের অন্তর্ভুক্ত শ্রমিক দলগুলো 1,30,00,000 বেশি ভোট পেয়েছে, এরকমও গেছে। যারা জানেন তারা জানেন যে এমনকি বুর্জোয়া সরকারের মন্ত্রিসভাতেও যোগ দিয়ে ফেলেন। মিলেরা ঘটনা বলে ওটা, ফ্রান্সে ঘটে, ব্যাখ্যায় যাচ্ছি না। এই সুবিধাবাদের একটা অন্যতম উৎস ছিল শ্রমিকদের একাংশের অভিজাততন্ত্র, পরিভাষায় বলে লেবার অ্যারিস্টোক্রেসি। উপনিবেশ থেকে সাম্রাজ্যবাদী দেশগুলো তারা যে বিপুল উদ্বৃত্ত মুনাফা সংগ্রহ করেছে বা করছিল, আমরা এই কখনো কখনো এই সাম্রাজ্যবাদী দেশগুলোকে মেট্রোপলিটন দেশ বলে চিহ্নিত করব, কারণ ওই সময়ের পরিভাষা এটা কাজে লাগে। অর্থাৎ ইউরোপে থাকা টেম্পারেট কান্ট্রিগুলো, যাদের অনেক উপনিবেশ আছে,
যেমন ব্রিটেনের ছিল আমাদের এখানে। তারা উপনিবেশ থেকে যে পরিমাণ পুঁজি অতি মুনাফা সংগ্রহ করেছে তার একাংশ শ্রমিকরা বর্ধিত মজুরি হিসেবে পেয়েছে। এটা শ্রমিক আন্দোলনে সুবিধাবাদের ঝোঁক তৈরি করেছে। কিন্তু মুখ্য প্রশ্নটা ছিল সাম্রাজ্যবাদের চরিত্র বুঝতে না পারা। যদিও আমরা যে সময়ের কথা বলছি, ঊনবিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীর গোড়ার দিকে সাম্রাজ্যবাদ তার আধুনিক অবয়ব রূপ তা নিয়ে নিয়েছে। এই বোঝাপড়ার অভাব সাম্রাজ্যবাদ সম্পর্কে সেটা চরমে ওঠে প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগে। তখন থেকেই আলোচনা হয়। তখন অনেক বড় বড় কথা বলা হয়েছিল। 1912 সালে দ্বিতীয় আন্তর্জাতিকের বাসেল কংগ্রেস হয়। তার একটা প্রস্তাব খুব বিখ্যাত। সেই প্রস্তাবে বলা হয়েছিল, তখনও যুদ্ধ হয়নি, কিন্তু যুদ্ধ লাগতে পারে, যুদ্ধ লাগলে শ্রমিক শ্রেণী কী করবে, না লাগলে কী করবে, এইসব আলোচনার সময় বাসেল কংগ্রেসের প্রস্তাব 12 সালে, সেখানে বলা হয়েছিল, আমি ইংরেজিতে কোট করছি, দ্য প্রোলেটারিয়ানস consider it as a crime to fire at each other for the benefit of the capitalists' profit, the ambition of dynasties, or the greater glory of secret diplomatic treaties. এক দেশের সর্বহারা শ্রমিক তো তাই, সেনারা তো তাই, এক দেশের সর্বহারা অন্য দেশের সর্বহারাকে গুলি করবে পুঁজির মুনাফার জন্য, কোনো বংশের কোনো ডাইনাস্টির রাজত্বের উচ্চাকাঙ্ক্ষার জন্য, কিংবা কোনো গোপন কূটনৈতিক চুক্তিকে গৌরবান্বিত করার জন্য, এটাকে প্রোলেটারিয়ানরা ক্রাইম বলে মনে করে, অপরাধ বলে মনে করে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল 1914-তে যখন প্রথম বিশ্বযুদ্ধ লেগে গেল, তখন এই সোশ্যাল ডেমোক্রেটিক দলগুলো নিজ নিজ দেশের শাসকের পক্ষে, সরকারের পক্ষে চলে গেল এবং বাসেল কংগ্রেসের প্রস্তাব গঙ্গার জলে ভাসতে শুরু করল। ব্যতিক্রমকে ব্যতিক্রম লেনিন, এবং ব্যতিক্রম লেনিনের সঙ্গে থাকা বলশেভিক ধারণা লোকেরা। রাশিয়ার সোশ্যাল ডেমোক্র্যাটদের একাংশের মধ্যেও এই দলাচল ছিল, কিন্তু লেনিন তার অবস্থানে খুব দৃঢ় ছিলেন যে এই যুদ্ধ হচ্ছে সাম্রাজ্যবাদীদের নিজেদের মধ্যকার যুদ্ধ। এখানে শ্রমিক শ্রেণীর কোনো স্বার্থ নেই, এবং এই যুদ্ধের বিরোধিতায় শ্রমিক শ্রেণীকে কেন দাঁড়াতে হবে, এটা রুশ সোশ্যাল ডেমোক্র্যাটরা লেনিনের নেতৃত্বে প্রচার করেছিলেন। লক্ষ্য করার বিষয় এই যে এই সময় পর্বেই 1912 থেকে 1916, 14 বিশ্বযুদ্ধ লেগেছে, 1912 থেকে 1916 লেনিন তার বিখ্যাত অথবা বিখ্যাততম বইটি লেখেন, ইম্পেরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়ে। সাম্রাজ্যবাদের প্রকৃত মর্মবস্তু কি তা ব্যাখ্যা করে লেনিনের এই বইটি পরবর্তীকালে বিশ্ব রাজনীতিকে, শ্রমিক আন্দোলনকে, বামপন্থাকে তার সঠিক মতবাদিক অভিমুখ দিয়েছে। লেনিন সাম্রাজ্যবাদের বিষয়ে 5টি বৈশিষ্ট্যের কথা বলেছিলেন। আমি কোনোটাই ব্যাখ্যা করব না, পরে কেউ জানতে চাইলে বলবো, নিশ্চয়ই আপনাদের অনেকের পড়া। 5টি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য যখন পুঁজিবাদ সাম্রাজ্যবাদের স্তরে উন্নীত হয়েছে, কি দেখে আমি বুঝবো? 1 নম্বর হচ্ছে মনোপলি, একচেটিয়া, অবাধ প্রতিযোগিতা প্রায় খতম, এবং উৎপাদন ও বিপণন বাণিজ্যের প্রায় সর্বত্র একচেটিয়ার আধিপত্য, 1 নম্বর বৈশিষ্ট্য। 2, শিল্পে বিনিয়োগ করা পুঁজি এবং ব্যাংকে জমিয়ে রাখা পুঁজি, এই দুয়ের মধ্যে একটা মিলন, তার ফলে এক নতুন পুঁজির জন্ম হয়, যাকে লগ্নি পুঁজি বলা হয়, ফাইন্যান্স ক্যাপিটাল। এই ফাইন্যান্স ক্যাপিটাল বা লগ্নি পুঁজি বাকি পুঁজি, সমস্ত ধরনের পুঁজির ওপর কর্তৃত্ব স্থাপন করতে থাকে। লগ্নি পুঁজি সাম্রাজ্যবাদের চালিকা শক্তি হিসেবে ভূমিকা পালন করছে, লেনিন দেখালেন। অনেক তথ্য তার আছে। 3 নম্বর বৈশিষ্ট্যের কথা যা উনি বললেন,
যে এতদিন সাম্রাজ্যবাদী দেশগুলো থেকে, মানে মেট্রোপলিটন দেশগুলো থেকে, ইউরোপের বড় শিল্পোন্নত দেশগুলো থেকে উপনিবেশে বা অন্যত্র পণ্য রপ্তানি হতো, এখন পুঁজিও রপ্তানি হচ্ছে পণ্যের পাশাপাশি, এক্সপোর্ট অফ ক্যাপিটাল, যা গোটা পৃথিবীকে এই পণ্য উৎপাদন এবং বাণিজ্যের ক্ষেত্রে কতগুলো বড় বড় কার্টেল, মানে মিলিত সংস্থা, খুব বড় বড় সংস্থা, তারা ভাগ করে নিয়েছে। এটা একচেটিয়ার প্রতিফলন। প্রথমে যে একচেটিয়াটা বললাম, এরই প্রতিফলন যে কার্টেল তৈরি হয়েছে, যার বাইরে কাজ করা খুব মুশকিল হচ্ছে, যার বাইরে পুঁজিবাদের সঞ্চালনই খুব মুশকিল হচ্ছে। আর পঞ্চম এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে এই, যে গোটা দুনিয়া তো উপনিবেশে ভাগ হয়ে আছে, এক একটা উপনিবেশের মালিক এক একটা দেশ, কিন্তু সাম্রাজ্যবাদ অর্থাৎ পুঁজির মালিকেরা এটার পুনর্বন্টন চাইছে, ক্রমাগত পুনর্বন্টন চাইছে বাজার দখলের জন্য, এবং সে কারণে যুদ্ধ অনিবার্য। সত্যি সত্যি শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ হয়, পরে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা সেটা আমরা পরে বলবো। তাহলে লেনিন 5টা বৈশিষ্ট্যের কথা বলেছিলেন, অর্থাৎ পুঁজিবাদ সাম্রাজ্যবাদের স্তরে পৌঁছে গেছে, এবং একই সঙ্গে ইউরোপে রাশিয়ান সাম্রাজ্য জারের আমলের, সেটাও সাম্রাজ্যবাদ, কিন্তু সাম্রাজ্যবাদের দুর্বলতম জায়গা, বলা হতো দুর্বলতম গ্রন্থি সাম্রাজ্যবাদী শেকলের, কারণ রাশিয়াতে পুঁজিবাদের বিকাশের স্তর ইউরোপের অন্যান্য শিল্পোন্নত পুঁজিবাদের তুলনায় একটু খাটো ছিল। সুতরাং আঘাত সেখানেই, এবং সত্যি সত্যি সেখানে আঘাত করে শ্রমিক শ্রেণী রাষ্ট্র দখল করতে পারে। আমরা নভেম্বর বিপ্লবের বিশদ বিবরণে যাব না, কিন্তু সাম্রাজ্যবাদকে চিহ্নিত করা ও সুবিধাবাদের বিরুদ্ধে লড়াই ছাড়া নভেম্বর বিপ্লব সম্ভব হতো না। দ্বিতীয় আন্তর্জাতিকের পতন, কোল্যাপস এবং স্প্লিট, সোশ্যাল ডেমোক্রেটিক আন্দোলনের মধ্যে স্প্লিট, বিশেষ করে বলশেভিকদের তার থেকে সরে আসা, এবং বিভিন্ন দেশের মধ্যে যারা লেনিনবাদী, যারা বলশেভিক পন্থী, তাদের সরে আসা, এটা অনিবার্য এবং ঐতিহাসিকভাবে প্রয়োজনীয় ছিল। সব স্প্লিট খারাপ না। এখানে আমি একটু বলতে চাইব, যদি আমাকে সমসাময়িক বিষয় সম্পর্কে বলতে বলা হয়েছে, এবং সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠবে যে তো খুবই বস্তাপচা কথা বলছে, কবেকার কথা বলছে, কিন্তু আমি একটু বলতে চাইব যে লেনিন এই আলোচনার সময়ে ঔপনিবেশিক প্রশ্নকে সামনে এনেছিলেন, কলোনিয়াল কোশ্চেন, উপনিবেশের প্রশ্নটিকে গুরুত্ব দিয়ে সামনে এনেছিলেন। এই নয় যে মার্কস এঙ্গেলস আনেননি, সে পৃথক আলোচনা। কিন্তু দ্বিতীয় আন্তর্জাতিক চলাকালীন 1913 সালে লেনিন একটা লেখা লেখেন, ক্রিটিক্যাল নোটস অন ন্যাশনাল কোশ্চেন। এই লেখাটায় তিনি সমস্ত দেশের জাতীয় স্বাধীনতার দাবি উত্থাপন করেন এবং সমস্ত জাতির আত্মনিয়ন্ত্রণ বা সেলফ ডিটারমিনেশনের প্রশ্ন উত্থাপন করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। 1913 সালের পৃথিবীর কথা ভেবে দেখুন, উপনিবেশ ভর্তি, সাম্রাজ্যবাদী দখলদারি, তার মধ্যে দাঁড়িয়ে ইউরোপের শ্রমিক আন্দোলনের মধ্যে থেকে লেনিন প্রথম এই আওয়াজটা তোলেন। দ্বিতীয় আন্তর্জাতিকে এটা স্বীকৃত হয়নি লেনিনের এই ধারণা। এমনকি রোজা লুক্সেমবার্গ, পরে যিনি শহীদ হবেন আর 5 বছর বাদে, তিনিও লেনিনের সমালোচনা করেছিলেন। ধরতে পারেন, ইভেন রোজা লুক্সেমবার্গ ধরতে পারেননি যে ন্যাশনাল কোশ্চেনের গুরুত্ব কী, কিন্তু লেনিন দৃঢ় ছিলেন এবং বারংবার বলছিলেন যে রুশ সাম্রাজ্যের মধ্যে যেসব জাতিসত্তা পরাধীন হয়ে আছে, একেবারে পোল্যান্ড, ফিনল্যান্ড থেকে মধ্য এশিয়া পর্যন্ত, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে। নতুন যে সোভিয়েত সরকার হয়েছিল নভেম্বর বিপ্লবের পরে, তাদের যে প্রথম ডিক্রি, প্রথম ঘোষণা, সেটা ছিল যুদ্ধ বন্ধের ঘোষণা, যেটা লেনিন এতদিন সওয়াল করছিলেন, সেসেশন অফ ওয়ার উইদাউট অ্যানেক্সেশন। আর একই সঙ্গে
রুশ সাম্রাজ্যের অধীন জাতিগুলোকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়া। তারা স্বাধীন হয়ে গেল, কিন্তু অনেক 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 জাতি, লিথুয়ানিয়া, ফিনল্যান্ড, পোল্যান্ড ইত্যাদি ইত্যাদি। নভেম্বর বিপ্লবের পরে নতুন করে কমিউনিস্ট আন্তর্জাতিক গঠিত হয়। সেটাকে বলা হয় থার্ড ইন্টারন্যাশনাল বা তৃতীয় আন্তর্জাতিক, কমিউনিস্ট আন্তর্জাতিক, পরে কমিনটার্ন। সেখানে উপনিবেশের প্রশ্নের দলিল উত্থাপিত হয়, যা দ্বিতীয় আন্তর্জাতিকে উপস্থিত হতে পারেনি। পরপর কংগ্রেসে লেনিন থাকাকালীন উপনিবেশগুলোতে জাতীয় সংগ্রামে শ্রমিক শ্রেণীর ভূমিকা কি হবে, ন্যাশনাল লিবারেশনের লড়াইয়ে শ্রমিক শ্রেণীর ভূমিকা কি হবে, তাই নিয়ে পরপর থিসিস হতে থাকে। মনে রাখবেন, কমিনটার্নে উপনিবেশের অনেকগুলো দেশের প্রতিনিধিরা ছিলেন, ফলে তারা ওই তর্কের মধ্যে থাকেন। যেমন আমাদের দেশের জন্য খুবই ইন্টারেস্টিং ডিসকাশন হয় পরপর দুটো কংগ্রেসে, এবং একটা দলিল তৈরির জন্য মানবেন্দ্রনাথ রায়ের সাথে লেনিনের একটা বিতর্ক হয়। মানবেন্দ্রনাথ রায় একটা খসড়া দেন, লেনিন তাতে সংশোধন করেন নিজের হাতে। ভেরি ইম্পর্ট্যান্ট অ্যামেন্ডমেন্টস, বিতর্কও হয়। লেনিন রায়ের ডিবেট আমাদের গোড়ার দিকের জাতীয় স্বাধীনতার প্রশ্নকে বোঝবার জন্য খুব গুরুত্বপূর্ণ। কমিনটার্ন তার একটা আহ্বানে, প্রস্তাবই কিন্তু আহ্বানের সুরে, তারা উপনিবেশের জনগণের সম্পর্কে একটা কথা বলে, ইউরোপে সর্বহারার মুক্তির প্রহর হবে তোমাদেরও মুক্তির প্রহর। ঠিক তেমনটা ঘটেনি। রাশিয়া বাদ দিয়ে ইউরোপে অন্যান্য দেশে বিপ্লব প্রচেষ্টা হয়েছে, কিন্তু তা সফল হয়নি। শিল্পোন্নত দেশের সর্বহারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারেনি, মুক্তও হয়নি। তা বলে জাতীয় স্বাধীনতার সংগ্রাম কিন্তু আটকে থাকেনি। ভারতে না, আফ্রিকায় না, চীনে না, ঘটনা ঠিক সেরকম হয়নি। কিন্তু এই যে আবেদন, এই যে আহ্বান এবং এই যে দলিলগুলো, এর গুরুত্ব হচ্ছে এই যে ইউরোপের শ্রমিক শ্রেণী অর্থাৎ শিল্পোন্নত দেশের প্রলেতারিয়েটের যে আন্দোলন, তার সাথে উপনিবেশের মানুষের যে আন্দোলন, তাকে এক সূত্রে গেঁথে দেওয়া হয়েছে। তার বিরাট প্রভাব পড়েছিল। ভারতে পড়েছিল, আফ্রিকায় পড়েছিল, এবং গোটা ইন্দো চীন জুড়ে পড়েছিল, চীনে পড়েছিল। আমাদের দেশের জাতীয় আন্দোলনে তার গুরুতর প্রভাব আছে। আমি এই কারণে এই বস্তা পচা প্রসঙ্গটি তুলেছি। কেউ বলতে পারেন যে ঔপনিবেশিক প্রশ্ন পুঁজিবাদের বিকাশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এ কখনো বিস্মৃত হওয়া যাবে না। ধরুন, আমি না হয় একটা বস্তা পচা কাজ করেছি, আপনারা খেয়াল করেছেন এই বছর 2024 সালে অর্থনীতিতে যারা নোবেল পেয়েছেন, 3 জন লোক নোবেল পেয়েছেন। তার প্রথম জনের নাম উচ্চারণ করা খুব মুশকিল, টার্কিশ, ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন, জেমস রবিনসন। এই তৃতীয় নামটি আমরা বেশি পরিচিত। তাদের পুরস্কার পাওয়া নিয়ে খুব বিতর্ক হচ্ছে। আচ্ছা, তারা কেন পুরস্কার পেয়েছেন? তারা একাধিক বই টই লিখেছেন, কখনো দুজনে মিলে লিখেছেন, কখনো 3 জনে লিখেছেন। ওই প্রথম দুজন অ্যাসেমোগ্লু আর জনসনের একটা বিখ্যাত বই আছে, 2012 সালে প্রকাশিত, আমি যদি ভুল না করি, ওয়াই নেশনস ফেইল্ড। ওদের গবেষণার মুখ্য বিষয় হচ্ছে এই যে কোনো দেশের জাতীয় আয়ের সঙ্গে সেই দেশের প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন, স্কুলের চরিত্রের কি সম্পর্ক, কোন ধরনের ইনস্টিটিউশন গঠিত হলে জাতীয় আয় বাড়ে বা বেড়েছে ইতিহাসে, আর কোন ধরনের ইনস্টিটিউশন গঠিত হলে তা বাড়ে না। এটা লিখতে গিয়ে তারা যে দলিলগুলো হাজির করেছেন, যে ডেটা হাজির করেছেন, যে তথ্য হাজির করেছেন, তার থেকে এটা পরিষ্কার যে যেখানে তৃতীয় দুনিয়ায় উপনিবেশ ছিল, যেমন ভারতে, আফ্রিকায়, ইন্দো চীনে মানে ইন্দোনেশিয়ায়, সেইখানে যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে সেগুলো এক্সট্রাকশনের প্রতিষ্ঠান, সেখান থেকে উদ্বৃত্ত সংগ্রহের প্রতিষ্ঠান, এবং তার দীর্ঘমেয়াদী ফলাফল রয়ে গেছে এমনকি স্বাধীনতার পরেও। সেই সব দেশগুলো
উপনিবেশ মুক্তি ঘটে যাবার পরে। এমনকি ইউরোপে যে প্রতিষ্ঠানগুলোকে ওখানে ভালো ভালো প্রতিষ্ঠান বলে দেখানো গেছে, ভালো মানে যে প্রতিষ্ঠানগুলো জাতীয় আয় বৃদ্ধিতে সহায়ক হয়েছে ইউরোপের মধ্যে, সেটাও উপনিবেশ থেকে চালান হওয়া সম্পদের ভিত্তিতে তৈরি হওয়া, প্রাক উপনিবেশিক নয়, বা উপনিবেশের থেকে চালান হওয়া সম্পদের সঙ্গে তার ওতপ্রোত যোগসূত্র আছে। বিপুল সম্পদ, তার মধ্যে আফ্রিকার দাস বাণিজ্য আছে। আপনারা জানেন যে আটলান্টিক ট্রেড বলা হতো, ট্রায়াঙ্গেল ট্রেড। আফ্রিকা থেকে দাস নিয়ে লাতিন আমেরিকায় তাদের দিয়ে কাজ করানো, সেখান থেকে উদ্বৃত্ত সংগ্রহ, সেই সংগ্রহ ইউরোপে ফিরিয়ে আনায়, ভারত থেকে সম্পদ চালান, সবই আছে। এসবের জন্য এবারের নোবেল হয়েছে। বস্তা পচা ধারণা না, বেরোতে পারবে না পুঁজিবাদ, বেরোতে পারবে না যতক্ষণ এই উপনিবেশ থাকুক না থাকুক। ইংল্যান্ডে তো কোনো মিরাকেল হয়নি, ইউরোপে তো কোনো মিরাকেল হয়নি। ইউরোপ ধনী, আমরা নই। তার পিছনে হচ্ছে 200, 300, 400, 500 বছরের সম্পদ আহরণ আছে, যাকে আমরা লাতিন আমেরিকা বলি, আসলে দক্ষিণ আমেরিকা, সেখান থেকে, এশিয়া থেকে এবং আফ্রিকা থেকে। আচ্ছা, গেল ওদের কথা। ভারতে এখন যে কৃষি সংকট বা কৃষকদের সংকট চলছে, উৎসা পট্টনায়ক, আপনারা জানেন তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ, তিনি তার উৎস সন্ধান করতে গিয়ে দেখিয়েছেন 1765 পর থেকে বাংলার কৃষকদের ওপর যে অবর্ণনীয় অত্যাচার নামাইয়ে আনা হয়, তাদের কাছ থেকে বিপুল রাজস্ব সংগ্রহ করা হয় এবং তাদের উৎপাদিত পণ্যের দাম কমিয়ে দেওয়া হয়। আজকের কৃষি সংকট সেই সময় শুরু। প্রথমে বাংলায় শুরু হয়েছিল, তার ফলাফলে মন্বন্তরও হয়েছিল, পরে গোটা দেশে তা ছড়িয়ে পড়ে। মেকানিজমটা খুব অদ্ভুত, কিন্তু আমি তার বিশদ ব্যাখ্যায় গেলে আমি হয়তো পরে সমস্যায় পড়ে যাব সময়ের। অর্থাৎ আমার পয়সায় উপনিবেশের মানুষের পয়সা সংগ্রহ করে, জোর করে রাজস্ব সংগ্রহ করে উপনিবেশের পণ্য কিনলো, তার মানে শূন্য পয়সা, তার মানে বিনা পয়সায় পণ্য কিনলো ঔপনিবেশিক শক্তি। সেই পণ্য বাইরে নিয়ে গিয়ে রিএক্সপোর্ট করলো, পুনররপ্তানি, সেইখান থেকে লাভ করলো, তোমার দ্বিতীয়বার একটা লাভ করলো। এই যে কলোনিয়াল এক্সপ্লয়টেশনের এই যে চরিত্র, এটা ভারতের কৃষিকে, বাংলায় যেমন চিরস্থায়ী বন্দোবস্ত হয়, ভারতের কৃষিকে এভাবে ক্ষতিগ্রস্ত করেছে যে 2024 সালের কৃষি সংকটের পিছনে তার কারণ দেখানো হচ্ছে। সুতরাং যা দিয়ে আমি শুরু করেছি, অর্থাৎ সাম্রাজ্যবাদের প্রশ্ন মুখ্য প্রশ্ন, উপনিবেশের প্রশ্ন মুখ্য প্রশ্ন, সেটা সম্পর্কে বোঝাপড়া স্পষ্ট থাকা মুখ্য প্রশ্ন, এবং সেটা সম্পর্কে কোনো রকমের এদিক ওদিক হলে সেটা সুবিধাবাদে পরিণত হবে। আমি পরে দেখাবো। কলর ঠিকই বলেছে যে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা খুব বেশি করি সেগুলো নিয়ে আমি আদৌ আলোচনা করছি না, অর্থাৎ সোভিয়েতের বিপুল সাফল্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেগুলো সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে দেশ দখলের যুদ্ধ, পুনর্বণ্টনের প্রক্রিয়া, ফ্যাসিবাদ সেই সময় গড়ে ওঠা এবং এই ফ্যাসিবাদকে প্রতিহত করতে সোভিয়েতের ভূমিকা, এগুলো আমরা সবাই জানি। পৃথিবীর চেহারাই অন্যরকম হতো যদি সোভিয়েতের লাল ফৌজের কাছে হিটলার না হাঁটত। এই যে 400-500 বছর ধরে উপনিবেশ তৈরি করেছিল পুঁজিবাদ, 1945 থেকে 1975, বুঝুন, অর্থাৎ ফ্যাসিবাদের পরাজয়ের পর থেকে 30 বছর, তাতে 150 দেশ স্বাধীন হয়েছে। যেটা করতে সময় লেগেছে 300 বছর, 200 বছর, 100 বছর যা উপনিবেশ করেছিল, তাদের মুক্তি ঘটতে সময় লেগেছে 30 বছর। বিশ্ব ভারসাম্য এভাবেই পাল্টে গেছিল। তবে বিশ্ব ভারসাম্য যতটুকু পাল্টে গেছিল, আমরা কমিউনিস্টরা, মানে তদানীন্তন কমিউনিস্টরা, কালকে আমরা করেই বলতে হবে, আমাদের পার্টির ওর মধ্যে আছে অবিভক্ত পার্টি, তারা মনে করেছিল এই ভারসাম্য বদলটা নির্ণায়ক এবং খুব শিগগিরই পুঁজিবাদের অন্যান্য জায়গায় পতন হবে এবং সমাজতন্ত্র
বিজয় আসন্ন, 81 পার্টির দলিল, একবার 57 সালে, একবার 60 সালে। আমরা স্বীকার করেছি যে ওটা ভ্রান্ত মূল্যায়ন, তার দায় আমাদেরও আছে, যেহেতু আমরা 81 পার্টির অন্যতম পার্টি ছিলাম। অর্থাৎ সাম্রাজ্যবাদের শোষণকে, পুঁজিবাদের সংকট থেকে বেরিয়ে আসার সক্ষমতাকে খাটো করে দেখা হয়েছে। তারপর সোভিয়েতের বিপর্যয় হয়েছে। আমরা এক লাফে উত্তর সোভিয়েত বিশ্বে পৌঁছে গেছি আমাদের আলোচনায়। এখনকার পুঁজিবাদ ঠিকই যে লেনিনের সময় থেকে অনেক পরিবর্তন হয়েছে, বিয়ন্ড লেনিন। লেনিন ঠিক যেভাবে পুঁজিবাদকে দেখেছিলেন ওই বইটাতে, এখন তা হুবহু মিলবে তা না, কিন্তু মিলবে নাকি? লেনিন কি নস্যাৎ হচ্ছেন? দেখুন, আমি আগেই আপনাদের 5টি বৈশিষ্ট্যের কথা বলেছিলাম। সেই 5টি বৈশিষ্ট্যের চেহারা এখন কি? প্রথমত মনোপলি, একচেটিয়া। লেনিন দেখেছিলেন দেশের মধ্যে, আর এখন আমরা দেখছি বিশ্বব্যাপী। মুক্ত বাজার বলে কিছু নেই, যদিও মুক্ত বাজারের পক্ষে গলা ফাটানো হয়। পৃথিবীতে কোথাও অবাধ প্রতিযোগিতা নেই পুঁজিবাদের মধ্যে, বরং গোটা বিশ্বে যে নতুন প্রক্রিয়া যুক্ত হয়েছে সেটা হলো ডিস্ট্রাকশন অফ দ্য পেটি প্রোডাকশন, ছোট উৎপাদনকে ধ্বংস করা। সেটা কৃষি হতে পারে, শিল্পক্ষেত্র হতে পারে, বাণিজ্যের ক্ষেত্রেও হতে পারে। যার আকার বা প্রকার একটি ছোট, সেগুলোকে ক্রমশ বুলডোজিং করা হচ্ছে। একচেটিয়া। লেনিন বলেছিলেন পুঁজির লগ্নি পুঁজি তৈরি হয়েছে শিল্প পুঁজি এবং ব্যাংক পুঁজির মিলনে, তাই তো বলেছিলাম আমি। লেনিন যখন বলেছিলেন সেই লগ্নি পুঁজি ছিল জাতীয় চরিত্রের, ব্রিটিশ পুঁজি, জার্মান পুঁজি, ফরাসি পুঁজি। এখন কি বিশ্বব্যাপী ছড়ানো লগ্নি পুঁজি, যাকে অর্থনীতির পরিভাষায় বলা হয় আন্তর্জাতিক লগ্নি পুঁজি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ক্যাপিটাল। বিভিন্ন দেশের লগ্নি পুঁজি, তাদের মিশ্রণ ঘটে গেছে, কোভালেসেন্স হয়েছে। এটা অনেক সময় একটা বিভ্রান্তিও তৈরি করে। তাই যদি হবে, তাহলে কোনো একটা দেশকে আমি কিভাবে সাম্রাজ্যবাদী দেশ বলে চিহ্নিত করব? ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যেটা ঠিক যে আন্তর্জাতিক লগ্নি পুঁজি এখন বিশ্বের সর্বত্র উৎপাদন এবং বাণিজ্য এবং পরিষেবা সবই নিয়ন্ত্রণ করছে, এবং তারা যে বিশালাকৃতি, তার ফলে যে বিভিন্ন দেশে অর্থনৈতিক নীতি নির্ধারণ করতে দেশগুলো বাধ্য হচ্ছে, সবই ঠিক। এবার এই আন্তর্জাতিক লগ্নি পুঁজির মুখ্য নিয়ন্ত্রণ কিন্তু ওই মেট্রোপলিটন দেশগুলোর হাতেই রয়ে গেছে, মূল নিয়ন্ত্রণ। সেখানে ভারতীয় পুঁজিও মিশে আছে। নিয়ন্ত্রণ হচ্ছে ইউরোপের কতগুলো শিল্পোন্নত দেশ এবং নতুন সাম্রাজ্যবাদ, যা দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পর সবচেয়ে দাপুটে সাম্রাজ্যবাদ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এটা ডেটা, এটা তথ্য। এর পিছনে অনেক কারণ আছে। একটা কারণ আছে যে মার্কিন মুদ্রা ডলার, সেটা বিশ্বের বিনিময় মুদ্রা। ফলে যতক্ষণ ডলার থাকবে বিশ্বের মুখ্য বিনিময় মুদ্রা হিসেবে, ততক্ষণ লগ্নি পুঁজি ডলারের যতক্ষণ আপনি না গুনবেন তার তো কোনো মানে নেই, ততক্ষণ লগ্নি পুঁজির ওপর আধিপত্য থাকবে। এর আরও অনেকগুলো কারণ আছে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখা যাবে ঠিক সেই মেট্রোপলিটন দেশগুলোর মুখ্যত নিয়ন্ত্রণ করছে। লেনিন বলেছিলেন পুঁজির রপ্তানি, ওই 5-এর মধ্যে আমি বলেছিলাম, এখন বহু গুণ বেড়েছে, বহু গুণ। এক্সপোর্ট অফ ক্যাপিটাল হচ্ছে এখন বিশ্ব অর্থনীতির মুখ্য চরিত্র। কেন মুখ্য চরিত্র? বিদেশি পুঁজির বিনিয়োগ হবে কি হবে না, তার উপর নির্ভর করে পৃথিবীর প্রায় সব দেশ, 4-5টা ব্যতিক্রম ছাড়া প্রায় সব দেশ তার নিজের দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ করে। দেখবেন শেয়ার বাজার, ভারতের শেয়ার বাজার বা বিশ্বের যে কোনো শেয়ার বাজার মাঝে মাঝে খুব চড়া হয়। শেয়ার বাজারের যে সূচক, যেমন আমাদের এখানে সেন্সেক্স, সেটা হু হু করে বেড়ে যায়। কখন বেড়ে যায়? যখন ফরেন ইনভেস্টমেন্ট আসতে আরম্ভ করে, বিদেশি পুঁজি ঢুকতে আরম্ভ করে। আবার দুম করে পড়ে যায়। কখন পড়ে যায়? যখন ওই বিদেশি পুঁজি
একটা দেশের শেয়ার মার্কেট ছেড়ে পালায়। পালায় কেন? কারণ তার প্রত্যাশিত মুনাফা হয়নি। ঢোকে কেন? প্রত্যাশিত মুনাফার আশায়, এবং অনেক সময় মুনাফা করতেও পারে। মজা হচ্ছে, নানা রকম প্রযুক্তির কারণে, বিশেষ করে তথ্য প্রযুক্তির কারণে আজকে পুঁজির উড়ান খুব সহজ। সত্যি সত্যি পকেটে টাকা নিয়ে কাউকে ঘুরে বেড়াতে হয় না, আমাদের মতো দু একজন মানে এখনো পরিচিত, অভ্যস্ত না হওয়া ছাড়া। ফলে আন্তর্জাতিক লগ্নি পুঁজি হয় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, অথবা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, যাকে বলা হয় FII, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, যার মাধ্যমে তারা মূলত মূলধনী বাজারে এনে টাকাটা ঢালে। আপনার বাড়িতে টাকা ঢালবে তা না, সবসময় যে একটা কারখানা তৈরি করবে তা না। উল্টে সে ক্রমাগত সারাদিন ধরে ঘুরতে থাকে। যদি সকালবেলা বোম্বাইয়ের মার্কেট থেকে তার লাভ হয়, থেকে যাবে। যদি দেখা যায় যে দুপুর বিকেলের মধ্যে যথেষ্ট লাভ হয়নি, সে জাপানের বাজারে চলে যাবে। সেখানেও যদি লাভ না হয়, সে মেক্সিকোর বাজারে চলে যাবে সেই দিনই। অর্থাৎ পুঁজির সঞ্চরণ, এটা পুঁজির রপ্তানি নির্ভর, এক্সপোর্ট অফ ক্যাপিটাল, বাইরে থেকে আসছে। আর দেখবেন যে সমস্ত দেশের অর্থনৈতিক নীতি নির্ভর করছে কি পরিমাণ বিদেশি পুঁজি বিনিয়োগ হবে তার উপর। এমন কোনো নীতি নেবে না যাতে বিদেশি পুঁজির, অর্থাৎ এই যারা রপ্তানিকারী পুঁজি, আর্থিক পুঁজি, তারা রেগে যায়, ক্রুদ্ধ হয়, তারা দুঃখিত হয়, আহত হয়। লেনিন কার্টেলের কথা বলেছিলেন। আজকে তো আমরা সব দৈত্যাকৃতি কার্টেল দেখছি, এবং তাদেরকে আমরা বলি বহুজাতিক কর্পোরেশন, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, বহুজাতিক। এই একচেটিয়ার সাথে কার্টেলের তখনও সম্পর্ক ছিল, আজকে আন্তর্জাতিক সম্পর্ক তৈরি হয়েছে। এই যে আমরা মোবাইল ফোন ব্যবহার করছি, সারা পৃথিবীতে মাত্র 4টি কোম্পানি এই মোবাইল ফোন তৈরি করে, সে আপনার যে ব্র্যান্ডের মোবাইলই হোক না কেন, মাত্র 4টি কোম্পানি। দুনিয়ার টেলিকম, দুনিয়ার খনি, দুনিয়ার তামা, দুনিয়ার সোনা হিরে তো রোজ রোজ কাজে লাগে না, সব হচ্ছে 4-6টা কোম্পানির দখলদারির মধ্যে আছে। এবং এরা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। কি তাদেরকে সম্পর্কে বেঁধে রেখেছে? ওই আন্তর্জাতিক লগ্নি পুঁজি। দেখবেন এই যে আদানিদের চুরিচামারি নিয়ে কথা হচ্ছিল মাঝখানে, হিন্ডেনবার্গ রিপোর্ট বেরিয়েছিল। হিন্ডেনবার্গ রিপোর্টের মুদ্রা কথা কি? আদানিরা নিজেদের পয়সায় মরিশাস পাঠাচ্ছে, মরিশাস থেকে ভারতে পাঠাচ্ছে। এটা নতুন না, আগেও হয়েছে বিপুল পরিমাণ। কেন পাঠাচ্ছে? কারণ মরিশাসে এসে দুনিয়ার আন্তর্জাতিক লগ্নি পুঁজি মিলিত হয়, সেইখান থেকে টাকা আদানির শেয়ারে খাটাচ্ছে, মুম্বাই শেয়ার বাড়াচ্ছে। তাহলে এই যে বিশ্বব্যাপী দাপট বহুজাতিক কর্পোরেশনগুলো, 4টে হয়ে গেল। 5 নম্বর, লেনিন আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বের কথা বলেছিলেন, এখন ঠিক নেই এই মুহূর্তে, এটা ঠিক মিলছে না। মিলছে না মানে কি? আমাদের বোঝাপড়া যা, দুনিয়ার মার্ক্সবাদীদের বোঝাপড়া স্তিমিত হয়ে আছে, মিউটেড। যেমন আমি আমার এই টেলিফোনটা, মোবাইলটা মিউট করে রেখেছি, আমরা সবাই জানি। এমন না যে মোবাইলটা কাজ করছে না, কিন্তু মিউট, কারণ সবার ডিস্টার্ব হবে। এই যে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বটা নেই, এই যে একটা সাম্রাজ্যবাদী দেশের সঙ্গে আরেকটা সাম্রাজ্যবাদী দেশের যুদ্ধ বেঁধে যাচ্ছে না, তার পিছনে মুখ্যত 2টো কারণ আছে। একটা কারণ ওই আন্তর্জাতিক লগ্নি পুঁজি, এখন তো আর জাতীয় লগ্নি পুঁজি না, কোয়ালাসেন্স। ফলে আন্তর্জাতিক লগ্নি পুঁজির মধ্যে জার্মানিরও পয়সা আছে, ব্রিটেনেরও আছে, ফ্রান্সেরও পুঁজি আছে, এবং তার দাপটেই সব হচ্ছে বলে ওখানে ঝগড়াঝাটি কম। কিন্তু এটাই একমাত্র কারণ না। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে, যাকে আমি একটু আগে নতুন সাম্রাজ্যবাদ বলেছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্র, সে ক্রমাগত শক্তিশালী হতে হতে এমন জায়গায় গেছে, সামরিক রাজনৈতিক আধিপত্যে সে এমন জায়গায় গেছে যে অন্য কোনো সাম্রাজ্যবাদী শক্তি তার সাথে এ ব্যাপারে পাল্লা দিতে পারে না। ফলে মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদের শিবির আছে। কখনো কখনো তাকে আমরা চোখে দেখি, যেমন ইউক্রেনের যুদ্ধের সময় দেখছি।
নেটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, প্রকটভাবে চোখে দেখা যাচ্ছে। যদিও সাম্রাজ্যবাদকে কেবল যুদ্ধে চিহ্নিত করা কিন্তু ফাঁদ, যে কোথায় যুদ্ধ হচ্ছে না তো সাম্রাজ্যবাদ নেই, কোথাও কেউ ভিয়েতনামের মতো বোমা ফেলছে না তো, ফেলছে, আমি পরে আসবো। কিন্তু উদাহরণস্বরূপ বলছি, কোথায় নর্থ আটলান্টিক আর কোথায় ইউক্রেন। ওখানে এলো কি করে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন? উত্তর আটলান্টিকের দেশগুলোকে নিয়ে যে ট্রিটি অর্গানাইজেশন, চুক্তিবদ্ধ সংগঠন, তারা ইউক্রেন অব্দি পৌঁছলো কি করে? পৌঁছলো আমেরিকার পরিপূর্ণ দাপট। এবং এই দুই কারণে, অর্থাৎ আন্তর্জাতিক লগ্নি পুঁজির অবাধ চলাচলের স্বার্থে এবং দুনিয়ার 130টা দেশে আমেরিকার, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা, তার সামরিক রাজনৈতিক আধিপত্যের কারণে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব স্তিমিত হয়ে আছে। স্তিমিত হয়ে আছে মানে দ্বন্দ্ব নেই তা না, মাঝে মাঝে তা ফুটে বেরোয়, যেমন ব্রেক্সিটের সময় ফুটে বেরিয়েছে। ব্রিটেন ঠিক করলো যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে, তাই নিয়ে ভোটও হলো, ভোট বেরিয়ে যাওয়ার পক্ষেই হলো, বেরিয়েই আছে। তাতে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্রিটেনের ঠিক দমবন্ধ অবস্থা। ইতালিও বেরোতে চাইছে, গ্রিসও বেরোতে চাইছে, এক একটা দেশের অর্ধেক লোক বেরোতে চাইছে, অর্ধেক লোক চাইছে না, ফলে দ্বন্দ্ব রয়েছে। কিন্তু তা লেনিন যেভাবে দেখেছিলেন, প্রথম বিশ্বযুদ্ধের সময়কার মতো যুদ্ধের মধ্যে দিয়ে ফেটে বেরোচ্ছে না। সমাজতন্ত্রের বিপর্যয়ের পর প্রবল উল্লাস হয়েছিল, যেটা একটা ভিক্টরি ফর ডেমোক্রেসি, এটা গণতন্ত্রের বিজয়, বিশেষ করে উদারনৈতিক গণতন্ত্রের বিজয়। এবং বলাও হয়েছিল যে এইখানে এসে ইতিহাস থেমে গেছে, পুঁজিবাদ তার ফাইনাল ভিক্টরি অর্জন করেছে, পরিপূর্ণ বিজয়, এবং তার রাজনৈতিক অবয়ব উদারনৈতিক গণতন্ত্র বা লিবারেল ডেমোক্রেসি, সেটাও পরিপূর্ণ বিজয় অর্জন করেছে। এর পরে আর কিছু নেই, পৃথিবী এখানে এসে থেমে গেছে। কিন্তু এখন কি সেই উল্লাস শোনা যাচ্ছে? আমি বিশদ ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না। আপনারা সকলে জানেন যে ফ্রান্সিস ফুকুয়ামার এন্ড অফ হিস্ট্রি, যিনি লিখেছিলেন ইতিহাসের অবসান, তিনি নিজেই এখন অন্যরকম কথা বলছেন। বেশ কিছুদিন ধরেই তিনি অন্যরকম কথা বলছেন এবং বলছেন এগুলো ঠিক বলিনি, ভুল বলেছি, এত মহাবিপদ দেখা দিয়েছে পৃথিবীতে। হ্যাঁ, মহাবিপদটা কি? উদারনৈতিক গণতন্ত্র অতি দক্ষিণ পন্থার কাছে হাঁটতে শুরু করেছে। আমাকে যে সমসাময়িক বিশ্বের অভিমুখ সম্পর্কে বলতে বলা হয়েছে, তার প্রধান অভিমুখ হচ্ছে এই যে অতি দক্ষিণ পন্থার দিকে দুনিয়া শিফট করেছে। যে কোনো পুঁজিবাদী দেশে, এটা গুলিয়ে ফেলা ঠিক নয়, যে কোনো পুঁজিবাদী দেশে, সমাজে দক্ষিণপন্থাই হচ্ছে স্বাভাবিক রাজনীতি। এটা সেই দক্ষিণপন্থার কথা বলা হচ্ছে না, এমনকি লিবারেলরাও আসলে দক্ষিণপন্থী, এটা সেই দক্ষিণপন্থার কথা বলা হচ্ছে না। কনজারভেটিভরা দক্ষিণপন্থী, এখন যা সেটা ফার রাইট, আলট্রা রাইট, অতি দক্ষিণপন্থা। এ দুটোকে এক জায়গায় ভাবা যায় না। দেখুন দুনিয়ার দিকে তাকিয়ে কিছু কিছু গোটা ম্যাপ পড়তে তো অনেক সময় লেগে যাবে। ধরুন ইউরোপে ইতালিতে যিনি প্রধানমন্ত্রী, গিওর্গি মেলোনি, ভদ্রমহিলা, যদিও তার দলের নাম হচ্ছে ইতালিয়ান ব্রাদার্স, তিনি নিজে সিস্টার। এই মেলোনি একেবারে সরাসরি ফ্যাসিস্ট। মুসোলিনির পার্টি যখন নিষিদ্ধ হয়ে যায়, তখন যে নামে পরবর্তীকালে মুসোলিনির পার্টি কাজ করত, সেই পার্টির ছাত্র যুব সংগঠন করে বড় হয় এই ভদ্রমহিলা। মুসোলিনির প্রকাশ্য ভক্ত, প্রধানমন্ত্রী হয়েছে সেই ইতালিতে, যে ইতালি মুসোলিনির অত্যাচারে ফ্যাসিজমের সময় 30-এর দশকে ভয়ঙ্কর সব ঘটনা প্রত্যক্ষ করেছে। ধরুন ফ্রান্স, সেখানে অতি দক্ষিণপন্থী একটা পার্টি আছে, ন্যাশনাল ফ্রন্ট। এখন লে পেন, মারি লে পেন
তিনিও মহিলা, তিনি নেতা, তিনি প্রায় জিতে যাচ্ছিলেন। আপনারা জানেন যে এবছরের ভোটে ধরেই নেওয়া হয়েছিল যে তিনি জিতে যাবেন। ফ্রান্সের যিনি মধ্যপন্থী প্রধানমন্ত্রী ম্যাক্রো, রাষ্ট্রপতি ম্যাক্রো, তার দল হারবে, এনসেম্বল তার দলের নাম, এবং হারতেও। প্রথম দফার ভোটে ওদের যা নিয়ম, প্রথম দফার ভোটে দেখা যায় যে লেপেন যে পরিমাণ, ওর পার্টি যে পরিমাণ ভোট পেয়েছে, তাতে দ্বিতীয় দফার ভোটে ও জিতে যাবে। তখন একটা মারাত্মক ঘটনা হয়। ম্যাক্রোর থেকে বেশি ভোট পেয়েছিল বামপন্থীদের নতুন জোট নিউ পপুলার ফ্রন্ট। তার মুখ্য নেতা ও পার্টির নাম উচ্চারণ করা আমার মুশকিল, দলের লে ইনসুবুনিয়ানম নাম, মেলেশন, রেডিক্যাল নেতা। তারা সিদ্ধান্ত নেয় যে দ্বিতীয় দফার ভোটে সংসদে সব আসনে তারা লড়বে না। প্রায় 200 আসন থেকে তারা প্রার্থী তুলে নেয়, যাতে ভোট ভাগাভাগি না হয়, লেপেন বিরোধী ভোট, ফ্যাসিস্ট বিরোধী ভোটে যাতে ভাগাভাগি না হয়। তার ফলে এই মেলেশোরা, অর্থাৎ বামপন্থী বা বাম অভিমুখী নিউ পপুলার ফ্রন্ট, তারা সবচেয়ে বেশি আসন পেয়েছে। সংখ্যাগরিষ্ঠ নয়, কিন্তু 188টা আসন পেয়েছে। ম্যাক্রো দ্বিতীয় স্থানে রয়েছেন, লিপেন কাছাকাছি তৃতীয় স্থানে রয়েছেন, আটকে গেছেন এবারের মতো। এবার ম্যাক্রো যাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন, তিনি কিন্তু আর ওই না, বামপন্থীদের মধ্যে থেকে না, তার নিজের দলের মধ্যে থেকে, যার বিরুদ্ধে জনগণ ভোট দিয়েছিল। কোথায় দাঁড়াবে আমি জানি না, অক্টোবর মাসের ঘটনা। হাঙ্গেরিতে ভিক্টর ওরবান রাষ্ট্রপতি, সে একেবারে ফ্যাসিস্ট, একেবারে ফ্যাসিস্ট। এই হাঙ্গেরি সমাজতান্ত্রিক দেশ ছিল পূর্ব ইউরোপের, এবং ভিক্টর ওরবান হচ্ছে ইউরোপের যারা অতি দক্ষিণপন্থী তাদের গুরু, তারা ওকে শিক্ষক মনে করে। এবং ভিক্টর ওরবান আশ্চর্যভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের 2 ধরনের প্রশাসন, অর্থাৎ এই বাইডেন প্রশাসন ডেমোক্রেটিক দলের, এবং আগে যখন ট্রাম্প ছিলেন, আবার আসতে চলেছেন, তখন রিপাবলিকান দলের, উভয়ের কাছেই এই ভিক্টর ওরবান অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। জার্মানি কান ঘেঁচে বেরিয়ে আছে। জার্মানিতে আমরা ডয়েচল্যান্ড এই নামে একটা পার্টি, আমি বাংলায় বললাম, উচ্চারণ করা কঠিন বলে, তারা প্রায় জিততে চলেছিল, জিততে পারেনি শেষ পর্যন্ত, কিন্তু জার্মান সংসদকে টুকরো টুকরো করে দিতে পেরেছে, কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিপদ কত গভীর তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড। কেন? কারণ এইসব দেশগুলোতে সোশ্যাল ডেমোক্র্যাটরা বহুদিন ধরে ক্ষমতা। তারা বলাই হয় যে এইসব দেশগুলোর জনকল্যাণমুখী অর্থনীতি সবচেয়ে ভালো, সোশ্যাল ওয়েলফেয়ারের নীতি বহুদিন ধরে। তো সেখানে অতি দক্ষিণপন্থীরা হয় ক্ষমতায় এসেছে, নয় অতি দক্ষিণপন্থীদের সমর্থনের ভিত্তিতে তাদের উপর নির্ভর করে সরকার গঠন হয়েছে। সুইডেনে তো খুব মারাত্মক। সুইডেনে যেটা ফ্যাসিস্ট পার্টি, নয়া ফ্যাসিস্ট পার্টি, সবচেয়ে অতি দক্ষিণপন্থী, তাদের নামটা খুব অদ্ভুত। সেটা হচ্ছে সুইডিশ ডেমোক্র্যাটস। যা বাবা, এই হচ্ছে নাম তাদের, নোমেনক্লেচারটা এরকম। পার্লামেন্টে তাদের অনেক মেম্বার। লাতিন আমেরিকা সম্পর্কে অনেক আলোচনা আমরা করেছি। আমরা জানি যে সেকালকে একটা বিকল্প বাম ধারা, তারা 90-এর দশকের শেষ থেকে এবং একবিংশ শতাব্দীর গোড়া থেকে একটা বামমুখী প্রবাহ তুলতে পেরেছিল। অনেকেই সরকার গঠন করতে পেরেছেন অনেক দেশে, কোথাও কোথাও সরকার টিকে আছে, কোথাও পড়ে গেছে, আবার হয়েছে। একটা বাম ধারা আছে, কিন্তু সেই লাতিন আমেরিকাতে অতি দক্ষিণ পন্থা ক্রমশ রমরমা বাড়ছে। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পেরু। পেরুতে বামপন্থী নেতা পেড্রো ক্যাস্টিলো, তিনি রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছিলেন।
দক্ষিণপন্থার জমি এত শক্তিশালী হলো যে শেষ পর্যন্ত জুডিশিয়াল কু হলো, অর্থাৎ বিচার বিভাগীয় অভ্যুত্থান, সেনা অভ্যুত্থান না। পেড্রো ক্যাস্টিলোকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তারপর পেরুতে যা চলছে তা একেবারে ফ্যাসিস্ট অভিযান। প্রচুর মানুষ মারা গেছেন, যারাই প্রতিবাদ করছেন সে ক্রমাগত গুলি চলছে, সব খবর খুব কম আসে। বহু লোক মারা গেছে, কমপ্লিট উল্টো দিকে টার্ন করেছে। আর্জেন্টিনা উল্টো দিকে টার্ন করেছে। এই যে ব্রাজিলের লুলা একবার জিতলেন, ঠিকই, যাকে হারিয়ে তিনি জিতলেন বোলসোনারো, দক্ষিণপন্থী, দুজনে প্রায় সমান সমান ভোট পেয়েছে। আর তো হলেই বোলসোনারো জিতে যেতে পারত, এবং যে কোনো দিন বোলসোনারোর উত্তরসূরি জিতে যেতে পারে, এটা মনে করবার কোনো কারণ নেই। ধরুন ভেনেজুয়েলা, নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বামপন্থী নিকোলাস মাদুরো নির্বাচনে জিতলেন, ফল ঘোষণার আগেই রাস্তায় নেমে পড়ল, এটা দক্ষিণপন্থী। এবং অনেক লোক, দু চারটে লোক না, তাদের হঠাৎ পুলিশকে লাঠিপাটি চালাতে হলো। আমরা ভেবেছিলাম অনেক বড় কিছু ঘটতে পারে, তবে তত বড় কিছু ঘটেনি, কারণ ভেনেজুয়েলার শ্রমিকরাও রাস্তায় নেমেছে, পাল্টা লড়াই করেছে, ভালো করেছে। কিন্তু দক্ষিণপন্থার রাজনীতির শক্তি কিছু কম না ল্যাটিন আমেরিকা। এবং শেষ আমরা যেটা দেখলাম, সর্বশেষ ঘটনা, এরকম উদাহরণ আমি একটার পর একটা দেশে দিয়ে যেতে পারি, কিন্তু আসলে তো আমরা প্রবণতা নিয়ে আলোচনা করছি, ফলে হিউজ মেগা ডাটা এখানে ফেলে কোনো লাভ নেই। শেষ যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ট্রাম্পের প্রত্যাবর্তন। তাই কেউই ভাবেননি, এমনকি আমেরিকার বিশ্লেষকরা ভাবেননি যে ট্রাম্প ফিরে আসতে পারে। প্রথমত ওই রকম একটা লোক, আধা পাগলা, চরম নারী বিদ্বেষী, হোমোফোবিক, ওইরকম একটা লোক, ব্যক্তি হিসেবে ওই রকম। এবং যে সমস্ত নীতির কথা তিনি উচ্চারণ করেই চলেছেন সেগুলো যা, তারপরে যে কেউ জিতে আসতে পারে হারার পর, এটা অনেকেই ভাবেননি, কিন্তু জিতেছেন। বস্তুত আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে জিতেছেন, কিন্তু তাকে এখন আর মার্কিন সংবাদ মাধ্যম, এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একটা বড় অংশ রিপাবলিকান লিডার বলে না, বলে মাগা লিডার। মাগা মানে কি? মেক আমেরিকা গ্রেট এগেইন, ওর যে স্লোগান, এটা একটা মুভমেন্ট। এ পরিষ্কার ইতিমধ্যেই ঘোষিত হয়েছে উনি 20শে জানুয়ারি ক্ষমতা হস্তান্তর হবে, কিন্তু তার আগে থেকেই উনি যা ঘোষণা করতে শুরু করেছেন, যেসব লোককে নিয়োগ করে দেওয়া যায় করেছেন, তাতে স্পষ্ট যে মার্কিন গণতন্ত্র, যারা সোভিয়েতের এবং পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের বিপর্যয়ের পর সবচেয়ে উল্লসিত হয়েছিল, সেই মার্কিন গণতন্ত্র বিপন্ন, তার অনেকগুলো ভিত্তিকে উনি ভেঙে দেবেন। ইতিমধ্যেই সেই কাজ উনি শুরু করেছেন এবং মুখে বলতেও আরম্ভ করেছেন। বস্তুত এটা যে ফ্যাসিবাদের দিকে যাবে না, সেটা হলফ করে আজকে বলা যাচ্ছে না। এই যে আমি অতি দক্ষিণপন্থীদের কথা এত বলছি, গুরুত্বপূর্ণ হলো অতি দক্ষিণপন্থীরা যদি ভোটে নাও যেতে, তাহলেও বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে তাদের যে স্লোগান, লিবারেল বুর্জোয়া দলগুলোর তাই স্লোগানে পরিণত হচ্ছে, অন্য সরকারের স্লোগানও তাই হচ্ছে। তারা যে নীতির কথা বলছে, প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো সেই নীতির কথাই বলছে, অর্থাৎ মতবাদী প্রভাব। দক্ষিণপন্থার, এই অতি দক্ষিণপন্থার অভিন্ন বৈশিষ্ট্য আছে গোটা পৃথিবী জুড়ে। আমি তার বিশেষ ব্যাখ্যার মধ্যে যাব না, কিন্তু একটু বললেই আপনারা বুঝতে পারবেন। প্রথমটা হচ্ছে বিকৃত এবং এক্সক্লুসিভ জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। এক্সক্লুসিভ বলতে কি? অর্থাৎ সবাইকে নিয়ে ন্যাশনালিজম না। এগুলো চেনা লাগবে আমাদের, আমরা যারা ভারতে আছি আমাদের চেনা লাগবে। গোটা দুনিয়াতে একটা আলট্রা ন্যাশনালিজম, উগ্র বিকৃত জাতীয়তাবাদ, কিন্তু এক্সক্লুসিভ চরিত্রের, ইনক্লুসিভ চরিত্রের না। দ্বিতীয়ত, বিশেষ করে ইউরোপে জ্ঞানোদ্দীপ্তির, এনলাইটমেন্টের সময়কার যে ধ্যান ধারণা, মূল্যবোধ,
তার বিরোধিতা করা, যুক্তিবাদের বিরোধিতা করা, বিজ্ঞানের বিরোধিতা করা, এটা একটা অভিন্ন প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। 3, ধর্মীয় মূল্যবোধকে সামনে আনা হচ্ছে এবং ধর্মীয় পরিচিতিকে একটা রক্ষণশীল চেহারা দেওয়া হচ্ছে। এটা শুধু আমাদের দেশে হচ্ছে তাই না, ইসলামিক দেশগুলোতে হচ্ছে, খ্রিস্টান সংখ্যাগুলো দেশগুলোতেও হচ্ছে। এই যে একটু আগে বোলসোনারোর কথা আমরা বলেছিলাম, বোলসোনারো ব্রাজিলে যে ভোট পেয়েছেন তার একটা বড় কারণ হচ্ছে ক্যাথলিক ইভেঞ্জেলিক্যাল তাদের ভোট, এবং গরিব বড়লোক নির্বিশেষে বোলসোনারোকে ভোট দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশেষ করে ইউরোপের মধ্যে বা আমেরিকার মধ্যে এই অতি দক্ষিণপন্থা হচ্ছে অভিবাসী বিরোধী, অ্যান্টি ইমিগ্রেন্ট এবং কৃষ্ণাঙ্গ বিরোধী, জাতিবিদ্বেষী। এক সময় অনেক অভিবাসীকে অ্যালাউ করেছে ইউরোপ, করেছে সস্তা শ্রমের জন্য। এখন অনেক লোক চলে গেছে, এখন বলছে একটা লোককে ঢুকতে দেবো না, তাড়িয়ে দেবো। আমেরিকাতেও তাই, একেবারে পুরোপুরি জাতিবিদ্বেষের ওপর দাঁড়ানো। ইউরোপে একটা থিওরি এসেছে, এটা ওই ফ্রান্সে রেনা কামু বলে একটা লোক, আলবেয়ার কামু নয়, রেনা কামু, তিনি একটা থিওরি সামনে আনেন, দ্য গ্রেট রিপ্লেসমেন্ট বলে। যে থিওরিটা হচ্ছে এই যে গোটা দুনিয়া থেকে লোক এখানে এসেছে, বিশেষ করে কালোরা এসছে, মুসলমানরা এসছে, তারা ফরাসি সংস্কৃতির ঐতিহ্য নষ্ট করে দিচ্ছে। ফরাসি সংস্কৃতি রিপ্লেসড হয়ে যাচ্ছে এদের দ্বারা। যেমন ফ্রান্সের ফুটবল দল, যে দলটা ফাইনালে খেললো এবারের বিশ্বকাপ ফাইনালে, গত বিশ্বকাপ ফাইনালে, গ্রিজম্যান সাবস্টিটিউট হিসেবে উঠে যাওয়ার পরে গোটা দলটা কালো অথবা তামাটে, এমবাপের মতো। এবারে একসময় উপনিবেশ থেকে এসছিলেন, দাদুরা এসছিলেন, দাদুর দাদু এসছিলেন, আরুর বাবা এসছিলেন। একে দেখিয়ে বলা হচ্ছে যে এই অভিবাসী, এই কৃষ্ণাঙ্গরা চিরায়ত ফরাসি সংস্কৃতি নষ্ট করবে, এবং তার হিউজ এফেক্ট পড়েছে। এই থিওরি জার্মানিতে চলছে, এই থিওরি ব্রিটেনে চলছে, এই থিওরি আমেরিকাতে চলছে, এবং সর্বোপরি গোটা দুনিয়া জুড়ে ইসলাম বিরোধিতা। ইসলামকে একটি বাতিল ধর্ম, প্রায় সব দেশে বিদেশি ধর্ম আরব ছাড়া শত্রু বলে ঠাউরানো হচ্ছে, যাকে ইসলামোফোবিয়া বলা হয়। অর্থাৎ আপনাকে কোনো না কোনো কারণে একটা শত্রুর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, যে তুমি তুমি আর ও ও, দা আদার। একে বাংলায় আমরা বলতে পারি, ইংরেজিতে বলে আদারাইজেশন, বাংলায় আমরা বলতে পারি অপরায়ণ। এই সব কটা চরিত্র, সব কটা প্রবণতা যা আপনাদের বললাম, আমার আর বলার অপেক্ষা রাখে না যে ভারতেই সব কটা প্রবণতা রয়েছে। এখানে ধর্মের বদলে হিন্দু ধর্মীয় পরিচিতিকে জাতিসত্তা হিসেবে ব্যবহার করবার এবং গড়ে তোলবার একটা বিপুল প্রচেষ্টা চলছে। হিন্দু অ্যাজ নেশন, হিন্দু অ্যাজ রেস, নট অ্যাজ রিলিজিয়ন। সাধারণ হিন্দু ধর্মাবলম্বী মানুষের যে ধর্মীয় বোধ আর হিন্দুত্বের শক্তির, হিন্দুত্ব সম্পর্কে যে সংজ্ঞা, ব্যাখ্যা, বিশ্লেষণ, তা আদৌ মেলে না। আজকে বলে না, যখন থেকে হিন্দুত্বের ধারণা তৈরি হয়েছিল সাভারকারদের হাত ধরে, তখন থেকেই এটা জাতি হিসেবে হিন্দু এইভাবে দেখানো হয়, ধর্ম হিসেবে না। এবং আজকে তা অক্টোপাসের মতো, তা প্রচুর মুখ, এবং আমরা জানি যে আমাদের সমাজ জীবনে সর্বত্র তারা প্রভাব বিস্তার করছে। এবং এখন তারা, কেউ যদি বলেন রাষ্ট্র ক্ষমতা দখল করেছে বলতে পারেন, আর কেউ যদি আরেকটু বেশি বিশ্লেষক হন তিনি বলতে পারেন না, দখল করেনি, তবে রাষ্ট্র ক্ষমতা দখলের মতো অবস্থায় আছে। সমাজে এইসব নৈতিক বৈধতা পাচ্ছে না। আবার কোশ্চেন ইজ, আমাদের এই প্রশ্নটা তো, এগুলো তো আমরা চোখে দেখছি গোটা দুনিয়ায়। আমাদের প্রশ্নটা হচ্ছে কেন হচ্ছে? মার্ক্সবাদী হিসেবে আমাদের মুখ্য প্রশ্ন হচ্ছে কেন হচ্ছে। প্রধান কারণ হচ্ছে নয়া উদারনীতির সংকট।
এর ফলে সম্পদের কেন্দ্রীভবন হচ্ছে। গোটা দুনিয়া জুড়ে আমরা সবাই জানি যে 10% লোক 57 বা 60% সম্পদের মালিক দুনিয়া জুড়ে, আমাদের এখানেও তাই। ভয়ঙ্কর আয়ের বৈষম্য, প্রকৃত মজুরি কমছে কমছে, এমনকি মেট্রোপলিটন দেশে কমছে, আমেরিকাতে কমছে প্রকৃত মজুরি। স্টিগলিটজ তো হিসেব করে দেখিয়েছেন 1968-70 সালে আমেরিকান গড় শ্রমিক যে মজুরি পেতেন, মূল্যবৃদ্ধির হিসেব করলে এখন তিনি তার থেকে কম পান। ভয়ঙ্কর বেকারি। এক সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সময় বলা হতো পুঁজিবাদ তার স্বর্ণযুগের মধ্যে দিয়ে যাচ্ছে, কেইনসীয় অর্থনীতি, যার মোদ্দা কথা হচ্ছে, মূল কথা হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট। ফুল না হলেও 2-4% বেকারি ছিল ইউরোপে, বাকিটা এমপ্লয়েড ছিল নানা পদ্ধতিতে। আজকে গোটা ইউরোপ এবং আমেরিকায় ঠিক তার উল্টোটা হচ্ছে। মজার কথা দেখুন, এই যে ট্রাম্পকে যারা ভোট দিয়েছেন, কারা ভোট দিয়েছেন, তারও ডেটা অ্যানালিসিস তো হয়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রাইমারি ডেটা অ্যানালিসিস, হোয়াইট মেল আমেরিকানস সবচেয়ে বেশি ভোট দিয়েছে, শ্বেতাঙ্গ পুরুষ মার্কিনী। কেন ভোট দিয়েছে? এদের একটা বড় অংশ তারা চাকরিচ্যুত, কর্মচ্যুত, কাজের কোনো সম্ভাবনা নেই, তার ছেলে বেকার। অথচ আমেরিকার কাজ চলে গেছে চীনে। ট্রান্সফার হচ্ছে তো প্রোডাকশন, মেট্রোপলিটন থেকে পেরিফেরিতে প্রোডাকশন ট্রান্সফার লেনিন দেখে যাননি, এইটা নতুন। কেন হচ্ছে? সস্তা শ্রমের জন্য। ভিয়েতনামে হচ্ছে, ভারতে হচ্ছে, সস্তা শ্রমের জন্য। তার কাজ চলে গেছে। ডেট্রয়েটের মতো শিল্পনগরী ধুঁকছে। কারখানা তো নেই, বাড়িঘর ছেড়ে লোক পালিয়েছে, ওখানে হাঁটলে সন্ধ্যাবেলা ভূতে। এই যে আয়ের বৈষম্যের কারণে, সংকটের কারণে যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে, দেখুন অধিকাংশ লোক কিন্তু ইনইকুয়ালিটি নিয়ে চিন্তিত না। আদানির কত পয়সা হলো, আম্বানির কত পয়সা হলো, তাতে কিছু যায় আসে না। অধিকাংশ লোকের চিন্তা হচ্ছে আমি কালকে সকালে বাজারে গিয়ে বেগুন কিনবার মতো টাকা আমার পকেটে থাকবে কিনা। তো ইনইকুয়ালিটি হচ্ছে রিয়ালিটি, কিন্তু তার প্রতিফলন হচ্ছে ইনসিকিউরিটি, নিরাপত্তাহীনতা। আপনারা প্রয়োজনে কনসাল্ট করতে পারেন, প্রণব বর্ধনের একটি বইও বেরিয়েছে সম্প্রতি এইসব। একে ব্যবহার করে পরিচিতি সত্তা তৈরি করা হচ্ছে, হয় সত্য পরিচিতি সত্তা অথবা নির্মিত পরিচিতি সত্তা, ধর্মীয়, জাতিগত, ভাষাগত। এমন পরিচিতি সত্তার সমাবেশ অতি দক্ষিণ পন্থার জন্য জমি তৈরি করে দিচ্ছে। এই একজন লোক আছেন, একজন লোক নন, গবেষক, জেসন স্ট্যানলি, তার লেখাপত্র প্রায় পাওয়া যায়। যেদিন ট্রাম্প জিতেছেন তার পরের দিন উনি একটি প্রবন্ধে লিখেছেন, খুব ইন্টারেস্টিং একটা লাইন, যে লোক বঞ্চিত বোধ করে সে বেশি প্যাথোলজির দিকে আকৃষ্ট হয়। প্যাথোলজি মানে তো বুঝতে পারেন যে স্বাভাবিক শারীরবৃত্তীয় যে ঘটনা, সেটা ফিজিওলজি, আর সেখান থেকে সরে আসা হচ্ছে প্যাথোলজি। কিছু একটা হলো প্যাথোলজির দ্বারা হয়। বলছে যে বঞ্চিত মানুষ, বঞ্চিত বোধ করা মানুষ, সে প্যাথোলজির প্রতি আকৃষ্ট হয়। এই যে ভাষাগত, ধর্মীয়, জাতিগত বৈষম্য, ঘৃণা, এর প্রতি আকৃষ্ট হয়, যা তুলনামূলকভাবে সমতামূলক সমাজে যেসবের প্রতি সে আকৃষ্ট হতো না। কিন্তু এসবের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, এই নয়া অর্থনীতির উদারনীতির সংকট ছাড়াও। সেটা হলো, অন্যতম বড় কারণ হলো শ্রমিক শ্রেণীর বিশ্লিষ্ট হয়ে যাওয়া। সংগঠিত শ্রমিক শ্রেণী ভেঙে যাচ্ছে, তার বদলে ঠিকা, চুক্তি, মরশুমি এবং আরো ভাঙলে গিগ। গোটা দুনিয়াতে পুঁজির এই সময়ের প্রায়োগিক কৌশলটাই হলো শ্রমশক্তির দর কষাকষির ক্ষমতা কমিয়ে দাও। শুধু কিন্তু প্রযুক্তির উন্নতির জন্যই ভাগাভাগি হয়েছে তা না,
এই বিশ্লিষ্টকরণ করা হচ্ছে, শ্রমিক শ্রেণীর বার্গেনিং পাওয়ারকে ক্রমশ কমিয়ে দেওয়া হচ্ছে। একথা ঠিক। যেমনকি উন্নত পুঁজিবাদী দেশেও অনেক শ্রমিক নতুন করে ইউনিয়নে যুক্ত হচ্ছে। আগে ইউনিয়ন ছিল না, যেমন অ্যামাজন, সেখানে ইউনিয়ন তৈরি হচ্ছে, ইতিবাচক লক্ষণ। কিন্তু সাধারণভাবে গোটা পৃথিবীতে শ্রমিক শ্রেণীর, আমি যেটাকে বলবো সোশ্যাল অ্যাসারশন, সামাজিক প্রভাব, সেটা কমে যাচ্ছে। কমে যাচ্ছে বলেই অতি দক্ষিণপন্থী মতাদর্শ সমাজে একটা নৈতিক বৈধতা পেয়ে যাচ্ছে। এটা পুঁজিবাদের রাজনৈতিক হাতিয়ার হয়ে গেছে। কন্টেম্পোরারি ক্যাপিটালিজম, সমসাময়িক পুঁজিবাদের, কর্পোরেটের লুটের হাতিয়ার হয়ে গেছে। তাহলে আমরা দেখছি, বেশি ব্যাখ্যায় না গিয়ে, এ পুঁজিবাদের সংকটের ফলে একটা অসন্তোষ তৈরি হয়ে আছে, তাই তো? একটা বিক্ষোভ তৈরি হয়ে আছে, একটা অস্থিরতা তৈরি হয়ে আছে। তাহলে অবজেক্টিভ কন্ডিশন কি, বস্তুগত পরিচ্ছেদ কি পৃথিবীর? অসন্তোষ। কেন অসন্তোষ? পুঁজিবাদের কারণে। কিন্তু তার সুবিধে কে নিচ্ছে? দক্ষিণপন্থা, অতি দক্ষিণপন্থা। এমন অতি দক্ষিণপন্থা যে সর্বোচ্চ পুঁজির মালিকদের সাহায্য করছে, যে সর্বোচ্চ পুঁজির মালিকের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পুঁজিবাদেরই তৈরি হওয়া অসন্তোষ। ফলে শুধু অবজেক্টিভ ফ্যাক্টর দিয়ে দুনিয়াকে বিশ্লেষণ করা যায় না, বিপ্লবীরা পারে না। এটা এই নয় যে বামপন্থীরা কোথাও এগোয়নি, অনেক জায়গায় এগিয়েছে। ইউরোপে লাগাতার শ্রমিক আন্দোলন হচ্ছে, লাগাতার ধর্মঘট হচ্ছে। আচ্ছা, ফ্রান্সের ভোটের কথা আমি আপনাদের বলেছি, আর নতুন করে রিপিট করছি না। আমাদের ঘরের পাশে শ্রীলঙ্কায় আমাদের মনে হয়েছে খানিকটা অকস্মাৎ। ওরা জনতা বিমুক্তি পেরামুনা, ওরা বামপন্থী, তাদের নানা রকম মতবাদিক বিতর্কের এবং রণনীতিগত কৌশল বদলে বদলে আজকে এই জায়গায় পৌঁছেছে। অরুণা দিসানায়ক রাষ্ট্রপতি হলেন, তারপর এখন সংসদীয় নির্বাচনে তারা প্রায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে। ইটস এ মেজর ডেভেলপমেন্ট, অন্তত আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ায়। আফ্রিকায় বামপন্থার পুনরুজ্জীবন হচ্ছে একটার পর একটা দেশে। কঙ্গোতে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে সেনেগালে। এবছরের ভোটে পাস্টেফ বলে একটা দল জিতেছে, যারা লেফট ন্যাশনালিস্ট। এটা বলা যাবে না যে তারা একেবারে কমিউনিস্ট মার্কসিস্ট, কিন্তু তারা মুখ্যত কিন্তু উপনিবেশ বিরোধিতার প্রশ্ন বলে। এখন কোথায় উপনিবেশ? এখনো উপনিবেশ। টাকা হচ্ছে ফরাসি টাকা, নিজেদের মুদ্রাই নেই এখনো পর্যন্ত। ভেঙে বেরোনোর চেষ্টা করছে, জিতেছে সেনেগালের ভোটে। দক্ষিণ আফ্রিকায় আফ্রিকার ন্যাশনাল কংগ্রেস এবং দক্ষিণ আফ্রিকার কমিউনিস্ট পার্টি মিলিতভাবে অনেক আক্রমণের মুখেও ধরে রেখেছে। ওদের মতাদর্শগত বিরোধ আছে, আমি সেই আলোচনায় এখানে যাচ্ছি না, কিন্তু ধরে রেখেছে ক্ষমতা। আমাদের প্রশ্ন হচ্ছে যে বামপন্থীরা কি, গোটা দুনিয়ার দিকে তাকিয়ে দেখলে বামপন্থীরা কি শুধু পুঁজিবাদের নীতির ক্রিটিক হয়ে থাকবে? আমরা কি রিভিউ লিখব? যে বিচ্ছিন্নতার মধ্যে, যে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীকরণের মধ্যে এই সমাজকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, বামপন্থীরা কি তার শরিক হবে? শুধু তার ওপরে দাঁড়িয়ে মোবিলাইজেশন করবে এই ফ্র্যাগমেন্টেড জনসমষ্টির ওপর? বামপন্থীরা কি অমুক নীতি আর তমুক নীতির বিরোধিতা করে ক্ষান্ত থাকবে? অনেক ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে। সোশ্যাল ডেমোক্রেসি পুঁজির শাসনকে মেনে নিয়ে টিকে আছে। আপনাদের শুনতে ভালো লাগবে না, কিন্তু আমায় বলতেই হবে, যে আমেরিকার বার্নি স্যান্ডার্স অনেক ভরসা ছিল আমাদের, কিন্তু দেখেছেন তার নীতিগত অবস্থান কোথায় দাঁড়িয়েছে, বিশেষ করে প্যালেস্টাইন প্রশ্নে। বোঝাই যাচ্ছে না যে উনি রিপাবলিকান পার্টির লোক না কিসের লোক। উনি ডেমোক্রেটিক পার্টির বাঁ দিকের অংশ। বহুদূর। আমাদের সর্বোচ্চ ভালো লাগার জায়গা কার? ব্রিটেনের জেরেমি করবিন। এটা ঠিক যে বাঁ দিক থেকে প্রশ্ন তোলায় ওকে লেবার পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। ওই আমাদের সর্বোচ্চ, অর্থাৎ সোশ্যাল ডেমোক্রেসি এখনো পর্যন্ত মাটি গাড়তে পারছে না।
যে কেন পারছে না? এই বামপন্থীদের এই দুর্বলতার কারণ কি? যা দিয়ে আমি শুরু করেছিলাম, ওই জন্যই ওটা দিয়ে শুরু করেছিলাম। মুখ্য কারণ হচ্ছে সাম্রাজ্যবাদকে বুঝতে না পারা, সাম্রাজ্যবাদ সম্পর্কে বোঝাপড়ার অভাব। এই 2024 সালে দাঁড়িয়ে বুঝতেই পারছে না এটা সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার মধ্যে আছে। কোন লড়াই, খণ্ড লড়াই, শ্রমিক শ্রেণীর মজুরি বৃদ্ধির লড়াই, কিংবা দেশের নীতি পরিবর্তনের লড়াই, কিংবা আমাদের এই যে কৃষক আন্দোলন হলো, সেগুলো গোটা দুনিয়ার সাম্রাজ্যবাদী অর্থনৈতিক সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামের অংশ। আর যে বামপন্থীরা সাম্রাজ্যবাদ বুঝবে না, আমরা দ্বিতীয় আন্তর্জাতিকের সময় লক্ষ্য করেছি, আর আজ 2024-এও লক্ষ্য করব, যে সে রেভলিউশনারি ডায়ালেকটিক্সও বুঝবে না, বিপ্লবী দান্দিকতা বুঝবে না। তাহলে সমাজের মধ্যে যে দ্বন্দ্বগুলো প্রকট হয়ে আছে তার প্রকৃত চরিত্র বুঝবে না, তা ব্যবহারও করতে পারবে না। সে নিরামিষ সোশ্যাল ডেমোক্রেসিতে পরিণত হবে। তাকে নিয়ে পুঁজির কোনো আপত্তি নেই। আমি শুধু একটা উদাহরণ দেব। কি হচ্ছে প্যালেস্টাইনে, গাজায়? পৃথিবীর ইতিহাসে বা আধুনিক ইতিহাসে সবচেয়ে ভিজিবল, দৃশ্যমান গণহত্যা। 62-63 হাজার লোক সরকারি হিসেবে মারা গেছে, আসলে লক্ষাধিক লোক। আর ওই সব ধ্বংসস্তূপের মধ্যে কারা চাপা পড়ে আছে কেউ জানে না। এর 50%-এর বেশি হচ্ছে শিশু, মহিলা। টার্গেটেড কিলিং হচ্ছে। শরণার্থী শিবির, স্কুল, রাষ্ট্রসংঘের আশ্রয় শিবির সব উড়িয়ে দিচ্ছে। দুনিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মানুষ কি রাস্তায় নেমেছেন? বিশেষ করে ইউরোপে, আমেরিকায় হাজার হাজার লোক প্যালেস্টাইনের পক্ষে ফ্ল্যাগ নিয়ে নেমেছে। এই তো সেদিন আয়ারল্যান্ডের একটা দল আছে, আপনারা জানেন নিশ্চয়ই, স্কটল্যান্ডের সেল্টিক ফুটবল ক্লাব, তাদের সমর্থকরা গ্যালারিতে ফ্রি প্যালেস্টাইন ব্যানার নিয়ে গেছে। কিন্তু একটা রাষ্ট্র নেমেছে, আরব দেশগুলো নেমেছে। We don't expect, actually. ভুল হবে এক্সপেক্ট করা, কারণ প্যালেস্টাইনের প্রশ্ন মুসলিম প্রশ্ন না। অনেকে মাথা চুলকে কান চুলকে বলেন যে কেন মুসলিম দেশগুলো নামছে না। প্যালেস্টাইনের প্রশ্ন মুসলিম প্রশ্ন না, তার সাথে কোনো ধর্মের প্রশ্ন না, কলোনিয়াল কোশ্চেন। এইখানে দাঁড়িয়ে, এই হলে দাঁড়িয়ে কমরেড প্রকাশ কারাত বলে গেছেন যে প্যালেস্টাইন হচ্ছে 20 শতাব্দীর একমাত্র আনরিজলভড কলোনিয়াল কোশ্চেন। যে উপনিবেশ রয়ে গেছে, 90% জমি ইসরায়েল কেড়ে নিয়েছে। এখন যেটুকু জমি আছে তার থেকে প্যালেস্টাইনীয়দের সরিয়ে দিতে চাইছে। না সরলে মেরেই দেবে, মেরেই দিচ্ছে। রাষ্ট্রসংঘ বস্তা বস্তা প্রস্তাব নিচ্ছে, যার কোনো মানেই হয় না। কে দিচ্ছে ইসরায়েলকে অস্ত্র? আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, 3টে সাম্রাজ্যবাদী দেশ। ইসরায়েলকে নিজে অস্ত্র বানাচ্ছে? মোটেই না, সব ওখান থেকে কিনে আনছে। ভূমধ্য সাগরে মার্কিন রণতরী পাঠানো হয়েছে ইসরায়েলকে পাহারা দেওয়ার জন্য। মানে যারা মনে করছিলেন যে সাম্রাজ্যবাদের সামরিক রাজনৈতিক রূপ দেখা যাচ্ছে না, তারা প্যালেস্টাইনে দেখতে পাচ্ছেন না, মনে করছেন ওটা ইহুদিদের সাথে মুসলমানদের সংঘর্ষ হচ্ছে। আমি এর বেশি আর ব্যাখ্যার মধ্যে যেতে চাইছি না। সমাজতন্ত্রের বিপর্যয়ের পর একটা জিনিস, মানে এই সাময়িক বিপর্যয়ের পর একটা জিনিস স্পষ্ট হয়েছে। দেখবেন, ধরুন রাশিয়াতে, আজকের রাশিয়া সমাজতন্ত্র তো চলে গেছে বিপর্যয়, দ্রুত, ভেরি ফাস্ট পুঁজিবাদ ফিরে এসেছে। এবং এই আন্তর্জাতিক লগ্নি পুঁজি পরিচালিত পুঁজিবাদ, এই ধান্নার পুঁজিবাদ, নিকৃষ্টতম লুঠেরা পুঁজিবাদ। প্রভাত পট্টনায়ক বলেন যে সমাজতন্ত্রের কোনো রেসিডিউ নেই, কোনো কিছু রেখে নেয়নি, শুধু অনপনেয় প্রভাব মতাদর্শগতভাবে রেখে গেছে। মানেটা কি? কেন বলেন? অর্থাৎ এই দুয়ের মধ্যে কোনো মধ্যবর্তী স্তর নেই। হয় আপনি পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রে যাবেন, নয় সমাজতন্ত্র থেকে পুঁজিবাদে ফিরে আসবেন। এবং কোন পুঁজিবাদ? আজকের পুঁজিবাদ,
যে দুনিয়ার সমস্ত প্রাকৃতিক সম্পদের কন্ট্রোল নিয়েছে, দুনিয়ার সমস্ত মানব সম্পদের কন্ট্রোল নিয়েছে, এক নতুন ধরনের বর্বরতা, এবং আপনার মনোজগতেরও কন্ট্রোল নিয়েছে। শ্রমিক আন্দোলনের নেতাদের নতুন করে ভাবতে হচ্ছে ডিজিটাল এক্সপ্লয়টেশনের চরিত্র সম্পর্কে। অনেক কাল আগে ফ্রেডরিক এঙ্গেলসকে উদ্ধৃত করে রোজা তখন বেঁচে ছিলেন, শেষ দিকের লেখা, তারপরে পরেই মারা যান। রোজা লুক্সেমবার্গ একটি লেখা লিখেছিলেন, সোশ্যালিজম অর বারবারিজম, ওই প্রথম বিশ্বযুদ্ধকে দিকে আঙুল তুলে। তখন রোজারা বুঝতে পেরেছেন যে এটা কি মারাত্মক ব্যাপার হচ্ছে। এখন সেই সময়টা ফিরে এসেছে, সমাজতন্ত্র অথবা বর্বরতা। ইন্টারন্যাশনাল সঙ্গীতের যে লেখক ইউজেন পথিয়ের, তার ভাষায় লুৎ ফিনালে, শেষ যুদ্ধ। আমরা গানটা গাওয়ার সময় একটা শেষ যুদ্ধ বলে একটা কথা আছে না, সেটা ইউজেন পথিয়ের এটাই মনে করতেন। আসলে শেষ পর্যন্ত পুঁজির শাসনের অবসানের লক্ষ্যের সংগ্রাম হচ্ছে বৈপ্লবিক মতাদর্শ। এইটাকে আপনি ধরতে পারছেন কিনা, এটাকে আপনি ধরে রাখতে পারছেন কিনা, তার উপর নির্ভর করে যে আপনি অতি দক্ষিণপন্থাকে লড়তে পারবেন কিনা। ধরুন আমাদের দেশে যে অবস্থা এখন, এই সময় তো আমাদের অতি দক্ষিণপন্থার বিরুদ্ধেই লড়তে হচ্ছে, সেটাই তো প্রধানতম লড়াই হয়ে দাঁড়িয়েছে। সংবিধান রক্ষা করা, মৌলিক অধিকার রক্ষা করা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রক্ষা করা, আইন রক্ষা করা, এটা কমিউনিস্টদেরও কাজ হয়ে দাঁড়িয়েছে ভয়ঙ্করভাবে। এটা প্রধানতম কাজ হয়ে দাঁড়িয়েছে। সীতারাম ইয়েচুরি বলতেন, আমাদের প্রয়াত সাধারণ সম্পাদক, সেভ ইন্ডিয়া ফর বেটার ইন্ডিয়া, বৃহত্তর ভারতের জন্য, মানে উন্নততর ভারতের জন্য আজকের ভারতকে রক্ষা করো। এই উন্নততর বৃহত্তর ভারতটা আসলে কি, কোন বিপ্লবী দৃষ্টিভঙ্গিতে তাকে আমি দেখব, সেটা আসলে সমাজতান্ত্রিক দেশ, সমাজতান্ত্রিক ভারত, তার পথে ধাপে ধাপে আমাদের যাওয়ার। যতক্ষণ এই বিপ্লবী মতাদর্শ আমার চিন্তার মধ্যে থাকবে না, ততক্ষণ আমার রাস্তায় কোথাও না কোথাও গণ্ডগোল হবে। আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন, আমি হয়তো একটু বেশি দীর্ঘ বলেছি, ধন্যবাদ। আজকের আলোচনাকে এত ছবির মতো এত পরিষ্কার করে পূর্ণাঙ্গ প্রেক্ষাপট কমিটিরা উল্লেখ করেছেন, তাকে আমাদের আজকের এই আলোচনা সভার যারা এসছে তাদের পক্ষ থেকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি, জানাচ্ছি। একটা কর্মসূচি খুবই গুরুত্বের সাথে আমাদের সামনে এসে গেছে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন। তা হচ্ছে আর্থিকর আন্দোলনকে কেন্দ্র করে বহুমুখী জনপ্রিয় বিভিন্ন গ্রুপগুলো, যাদের অধিকাংশ আমাদের অনেকেই আমাদের পার্টির সরাসরি সদস্য বা পার্টি অ্যাক্টিভিস্ট নয়, তারা এই আন্দোলনে তীব্র অবস্থায়, একটু কম তীব্র অবস্থায় যে ভূমিকা পালন করেছেন এবং এখনো পালন করে চলছে, তার সমস্ত অংশকে নিয়ে এবং আমাদের যে কর্মী বাহিনী, আমাদের যে সমর্থক বাহিনী, তাদের নিয়ে এখন সময় এসেছে সিজিও কমপ্লেক্স, সিবিআই তার উপর একটা বড় চাপ তৈরি করা। এটা আমাদের রাজ্য কমিটি ঠিক করেছে 14 তারিখের মিটিংয়ে। তারপরে 21 তারিখ আমরা সিজিও অভিযান, এই লাগোয়া 3-4টে জেলা, সেখান থেকে অংশগ্রহণকারীরা তারা সংগঠিত করবেন রাজ্য কমিটির নেতৃত্বে। সিবিআই এর নামে কর্মসূচি হবে সিজিও অভিযান। হাটকো মোড় থেকে 1টার সময় আমাদের বড় মিছিল ছাড়বে। তাছাড়া উদ্দেশ্য বিস্ফোরণা আরো কিছু জায়গা থেকে করে, ওরাও করবে 21 তারিখ। তারপরে আমাদের 12টা, 12:15, 12:30টার মধ্যে কমরেডরা যাতে নিজ নিজ স্থান থেকে সংগঠিতভাবে আসতে পারে এবং এই সংগ্রামে যারা কখনো না কখনো তাদের সমর্থন, তাদের অংশগ্রহণ সুনিশ্চিত করেছিলেন, তাদের সব অংশের কাছে এই 2-4টে দিনে আমাদের এই আবেদনটা আমি একসাথে এসেছেন, আমাদের সমস্ত এরিয়া কমিটি, আমাদের কেন্দ্রীয় ব্রাঞ্চ, সেগুলোর কাছে বার্তা পাঠানো হয়েছে। 21 তারিখে জমায়েতকে এবং কর্মসূচিকে সফল কর্মসূচি করার জন্য